রেখাদেবীর দুই বৌমা অনিতা এবং রানু সব কাজকর্ম সেরে দুপুরের খাওয়া দাওয়া করে ও তারপর বাসনপত্র মেজে গুছিয়ে যে যার ঘরে বিছানা একটু শুতে যায়। এমনই সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে অনিতা বলে, ওহো, 2 সেকেন্ড হলো না বিছানায় এসে বসলাম, আবার কলিং বেল বাজছে। এই ভর দুপুরে আবার কে এলো কে জানে। দূর বাবা, ভালো লাগে না, আমি এখন আর বেরোতে পারবো না। এই বলে অনিতা বালিশ টেনে ঘুমিয়ে পড়ে। ওদিকে রানু বিরক্ত হয়ে বলে, এই সময় কি আবার বেল বাজাতে এলো? এরা কি আমাদেরকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেবে না? যতই যাই হয়ে যাক, আজ আমি দুপুরে 1 ঘন্টা না ঘুমিয়ে ঘর থেকে বেরোবই না। এরপর রানু তার বিছানায় শুয়ে পড়ে। ক্রমাগত কলিং বেল বাজতেই থাকে। প্রায় 10 মিনিট পর রেখাদেবী চিৎকার করে তার দুই বৌমাকে ডাকতে থাকেন এবং বলেন, বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে তোমরা সবাই? তোমাদের কি খাওয়া শোয়া ছাড়া কোনো কাজ নেই? কখন থেকে কলিং বেলটা বাজছে? দুজনের মধ্যে একজন উঠে দরজাটা খুলবে সেই সাধ্য কারণ নেই। এই বুড়ো মানুষটা কি অত উপর থেকে নেমে এসে দরজা খুলতে হবে? কি হলো, তোমরা শব্দ করছো না কেন? নাকি কি সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? রেখাদেবীর চিৎকার কানে পৌঁছাতেই তার দুই বৌমা ধড়মড় করে বিছানা থেকে উঠে পড়ে। এরপর রানু ছুটে অনিতার ঘরে আসে এবং বলে, দিদি শুনতে পাচ্ছ মা কিভাবে চিৎকার করছেন? এই বুড়ি মহিলার জন্য একটু ঘুমানোর জন্যই। নিচে তো আরাম করে দিনরাত ঘুমাচ্ছে আর শুয়ে বসে কাটাচ্ছে, আর আমাদেরকে নাকে দড়ি দিয়ে সারা বাড়ির কাজ করাচ্ছে। এখন নিচে গেলে 14 রকম কথা শোনাবে। আর বলো না, আমাদের স্বামীগুলোও হয়েছে সেরকম। মা ছাড়া ওরা এক পাও ফেলে না। কিছু বললে উল্টা আমাদেরকেই চুপ করিয়ে দেয়। কি করতে যে বাবা দেখে শুনে এই বাড়িতে আমাদের বিয়ে দিল কে জানে। ঠিক এমনই সময় রেখাদেবী আরো জোরে চিৎকার করতে থাকেন এবং বলেন, বলি, ও মহারানীরা সব, তোমরা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? এই বুড়ির চিৎকার করে করে মুখে রক্ত উঠে যাওয়ার উপক্রম হয়েছে, আর তোমাদের কুম্ভকর্ণের মতন ঘুম দেখছি ভাঙছেই না। রেখাদেবীর চিৎকার শুনে রানু বলে, দিদি চলো হাঁড়ি কাটে মাথাটা দিয়ে আসি, না হলে হাঁড়ি কাট এখানে উঠে আসবে আমাদের মাথা নিতে। তাজা বলেছিস, চল গিয়ে দেখি কোন ধন্য মহাপুরুষরা এলেন আজকে। এই বলে তারা দুজনে মিলে ডাইনিং রুমে এসে উপস্থিত হয়। রেখাদেবী সেখানেই দাঁড়িয়েছিলেন। তাদের দুজনকে দেখে তিনি তেলে বেগুনে জ্বলে যান এবং বলেন, এই যে মহারানী সাহেবারা, আপনাদের বাবারা কি আপনাদের সঙ্গে দুটো চাকর পাঠিয়েছেন যে আপনারা সবসময় নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? আর তোমরা এই বুড়ি মানুষটাকে কি ভাবো বলো তো? আমি কি তোমাদের হুকুমের গোলাম? মা আপনি এভাবে বলছেন কেন? কি হয়েছে? আমরা তো সমস্ত কাজ সেরে তবেই তো ঘুমাতে গেলাম। ও বাবা, উনি আবার কিছু বুঝতেই পারছেন না। সকাল থেকে তো ওই দুটো রান্না খাওয়া, একে কি কাজ বলে? যখনই দেখি তখনই তো ঘুমাও, এতেই তোমরা অস্থির হয়ে পড়ছো একেবারে। মা আপনি কি আমাদেরকে এইসব কথা শোনানোর জন্যই রেখেছেন? একটু পরে তো আবার রান্না বান্না শুরু করতে হবে। সেই 4:30টায় উঠেছি, কাজ করে করে গা হাত পা একেবারে ব্যথা হয়ে গেল, তাই তো একটু জিরোতে গিয়েছিলাম। না, আমি তোমাদেরকে এখানে খোঁজ গল্প করতে ডাকিনি বাপু। বলি, কানে কি শুনতে পাও না? কানের মাথাটা খেয়েছো? 8 ঘন্টা ধরে কলিং বেলটা বাজছে, কেউ উঠে গেটটা খুলবে শুনি? আমি না তোমার বাবার পাঠানো চাকররা? রেখাদেবীর কথা শুনে রানু ফিসফিস করে অনিতাকে বলে, দেখলে তো দিদি কেমন বাবা তুলে আমাদেরকে খোটা দিচ্ছে। ওটা তো বুড়ি সারা জীবনেরই অভ্যেস। বলি, এত তুই যখন চলে এসেছিস আর 2 পা এগিয়ে গেটটা খুলতে পারছিলিস না? চিৎকার করে আমাদের গোষ্ঠী উদ্ধার করতে হবে। বলি, দু যায় ফিসফিস করে কি কথা বলা হচ্ছে শুনি? নিশ্চয়ই আমার নামে নিন্দা করছো। দাঁড়াও, আসতে দাও আমার ছেলেদেরকে, আজ সন্ধ্যাবেলায় তোমাদের মজা বোঝাবো আমি। এমন সময় আবারও কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দ শুনে রেখাদেবী বলেন, এভাবে হাঁ করে ঠাকুরের মতো না দাঁড়িয়ে গিয়ে দরজাটা খোলো আর আমাকে উদ্ধার করো। রেখাদেবীর কথা শুনে রানু ছুটে গিয়ে দরজা খোলে। ঠিক এমনই সময় দুটি ছেলে ঘরে প্রবেশ করে। তারা ডাইনিং রুমে ঢুকে রেখাদেবীকে প্রণাম করে। রেখাদেবী তাদেরকে দেখে খুবই খুশি হন এবং বলেন, আরে বিট্টু, ছোটন, তোরা এতদিন পরে এই বুড়ি পিসটাকে তোদের মনে পড়লো? তোদের বাবা মা তো আর আমার কথা মনেই রাখে না বল। পিসি এইভাবে বলছো কেন? বাবা তো তোমার কথা প্রতিদিনই বলে। আগামী মাসে বাবা মা দুজনেই আসছে আর বলেছে এ মাসে এখানে ঘুরে যাবে। ও মা, তাই নাকি? কি সৌভাগ্য আমার। আমার দাদা বৌদি পরের মাসে আমার বাড়িতে আসবে, তাদের আমি আর যেতেই দেব না। এই বুড়ো বয়সে দুটো মনের কথা বলার লোক পাবো তো। তা হ্যাঁ রে, তোরা কখন বেরিয়েছিলিস? তোদের তো খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। খিদে তো পেয়েছে পিসিমা, তবে আমরা তোমাকে বিরক্ত করব না তো। আর পরশুদিনে তো আমাদের একটা ইন্টারভিউ আছে, সেই জন্যই তো এখানে এসেছি। কলেজ রোডের মোড়ে একটা মেস ভাড়া নিয়েছি, ওখানেই 3 জনে থাকবো। তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর পিসির বাড়ি থাকতে তোরা মেসে গিয়ে থাকবি? এ আমি কখনো হতে দেব না। তোরা 3 দিন আমার কাছেই থাকবি, বুঝলি? তা তুমি যখন জোর করছো তাহলে আমি মেসে ফোন করে বারণ করে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর এখন যা, গিয়ে স্নানটা সেরে নে, তারপর খাওয়া দাওয়া করবি। এরপর রেখা দেবী তার দুই বৌমাকে উদ্দেশ্য করে বলে, বৌমারা, চটপট গিয়ে ওদের জন্য ডাল ভাত সবজি আর মাছের ঝোলটা বসিয়ে দাও। স্নান করতে করতে গরম গরম খাবার সব তৈরি হয়ে যাবে। ছেলে দুটো সকাল থেকে খালি পেটে রাস্তায় রাস্তায় ঘুরছে, ওদের পেটে দুটো খাবার পড়ুক। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যান। এরপর অনিতা ও রানু বিরক্ত হয়ে রান্নাঘরে আসে এবং রান্নাবান্নার সমস্ত কাজকর্ম শুরু করে। তখন রানু অনিতাকে বলে, কি দরকার ছিল মায়ের ওদেরকে আটকানোর? ওরা তো মেস ভাড়া করেই ফেলেছিল, এরপর নাকি ওদের বাবা মা 1 মাসের জন্য আসবে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা দিদি? এই বুড়িকে বুঝতে আমার আর বাকি নেই। আজ 10 বছর হলেই সংসারে আছি, একটাও দিন শান্তিতে কাটাতে পারিনি। জানি না বাপু, এই জ্বলনে আর কতদিন জ্বলতে হবে। আসলে অনিতা ঠিকই বলছিল। সে রেখা দেবীর বড় বৌমা, আর তার বিয়ে 10 বছর পূর্ণ হয়ে গিয়েছিল এবং রানুর বিয়ে 2 বছর হয়েছে। তার বাপের বাড়ি থেকে আসার পর রেখা দেবীর এই অদ্ভুত আচরণে অনেক বিরক্ত হয়ে উঠেছিল। রেখা দেবী বাড়িতে অতিথিদের আত্মীয়তা কখনোই কম করেননি, আর এর জন্যই সবসময় তার বৌমাদেরকে কাজে ব্যস্ত রাখতেন। আর এদিকে দিনরাত অতিথিদের সেবা করতে করতে তার দুই বৌমা অতিষ্ঠ হয়ে উঠছিল। রান্না হয়ে যাওয়ার পর তারা টেবিলে খাবার সাজিয়ে দেয়। এমন সময় রেখা দেবী তার দুই ভাইপোকে বলেন, বিট্টু, ছোটন, আয় বাবা, এখানে এসে বস। বুঝতেই তো পারছিস অনেক বেলা হয়ে গেছে, সময়ও নেই, আর তোদের খিদেও পেয়েছে, তাই তাড়াহুড়ো করে এটুকুই আয়োজন করতে পেরেছি বাবা। এখন এইটুকু দিয়ে পেট ভরে খেয়ে নে, রাতে তোদের বৌদিদের বলবো তোদেরকে পঞ্চব্যঞ্জন করে খাওয়াতে। আরে পিসি ঠিক আছে, এত তো তরকারি আছে, এই দিয়েই আমাদের ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাবে। এমন সময় অনিতা আবার চুপি চুপি রানুকে বলে, চল আমরা গিয়ে একটু রেস্ট নিই, আমি তো আর দাঁড়াতেই পারছি না। হ্যাঁ দিদি, ওরা বরং খাক, চলো আমরা গিয়ে একটু ঘুমাই। এই বলে যেই তারা ঘরের দিকে পা বাড়ালো, ঠিক তখনই রেখা দেবী বলেন, কি ব্যাপার বৌমারা, তোমরা এখন কোথায় যাচ্ছ? ছেলেগুলোকে ভালো করে খাতির করো, ওদের কি দরকার না দরকার দেখো। আর শোনো, এখন আবার যেন ঘুমাতে যেও না, সন্ধ্যে টিফিন, রাতের খাওয়ার এই সমস্ত ব্যবস্থা করতে হবে তো। মা রাতের রান্না তো তেমন সবজি মাছ কিছুই নেই, আজ না হয় হালকা করে রান্না করি, কালকে দুপুরে মাছ মাংস সব হবে কোনে। এ কি কথা বৌমা, কিছু নেই বললেই চলবে নাকি? আমার ফোনটা দাও, আমি বাবুদেরকে ফোন করে বলে দিচ্ছি, ওরা ভালো মাছ মাংস শাকসবজি কিনে নিয়ে আসবে। একটু ভালো করে রান্না করে দাও, কতদিন পর আমার বাচ্চারা এসেছে, ওদের একটু খাতির আপ্যায়ন করি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি কি রান্না করতে হবে। এখন আপাতত সন্ধ্যার জলখাবারের ব্যবস্থাটা করো, ওই মোগলাই পরোটা আর একটু মোমো তৈরি করো। বাবুরা বাজার করে আনো, রাতের খাবারটা তখন হবে। রেখা দেবীর কথা শুনে অনিতা এবং রানু চুপচাপ রান্নাঘরে চলে যায় এবং সন্ধ্যের টিফিনের ব্যবস্থা করতে থাকে। এভাবেই সেদিনটা রান্নাবান্না করে কাজ করে কেটে যায়। পরের দিন বেলাতে বিট্টু কিছু ময়লা কাপড় চোপড় নিয়ে রেখা দেবীর কাছে এসে বলে, পিসিমা, তোমাদের কাপড় কোথায় কাচা হয়? আমাকে একটু জায়গাটা দেখিয়ে দেবে? এগুলো আমার আর ছোট ভাইয়ের কলেজের কাপড়, অনেক নোংরা হয়ে গেছে, এগুলো একটু কেচে নিতে হবে। সে কি, তুই কাপড় কাচবি কেন? আমার বাড়িতে দুটো বৌমা আছে, তুই ওইসব রেখে দে বাবা, ওরা তোর কাপড় কেচে শুকনো করে তুলে তোর ঘরে দিয়ে আসবে। আর শোন, কোনো কাপড় ইস্ত্রি করতে হলে সেগুলোকে বাইরে বের করে রাখিস, ওরাই ইস্ত্রি করে দেবে। এরপর রেখা দেবী তার দুই বৌমাকে ডেকে বলেন, বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো তোমরা? শিগগির এখানে শোনো, দেখো তো কি কাণ্ডটা নাই হতে যাচ্ছিল। বলি, এই কথাটা যদি দাদাদের কানে পৌঁছায় তাহলে তিনি আমার ব্যাপারে কি ভাবতেন বলো তো? যে তাদের ছেলেদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি, তাদের সামান্য কাপড়গুলো তাদের নিজেদেরকে কেচে নিতে হচ্ছে। ছি 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 ছি। কি হয়েছে মা, আপনি এভাবে ডাকছেন কেন? ডাকছি কি আর সাদে, তোমরা তো সারাদিন উটের মতন ঘুরে বেড়াও, তোমাদের চোখে কি কোনো কিছু পড়ে নাকি? আমি যদি না দেখতাম তাহলে কি কাণ্ডটা হয়ে যাচ্ছিল আজ বলো তো? কি হয়েছে মা, বলবেন তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের আর কি আছে, দুটো রান্না খাওয়া নেই তোমরা সারাদিন লাগিয়ে দিচ্ছ। আমার ভাইপোরা কোন দূর দেশ থেকে এত বছর বাদে তার পিসির কাছে এসেছে, তাও খানিক সময়ের জন্য। ও নিজেই যাচ্ছে নিজেদের কাপড়গুলো কাচার জন্য। বলি, আমার বাড়িতে দুটো বৌমা থাকতে একজন ছেলে মানুষকে সব কাজ করতে হবে? তোমরা এসব দেখতে পাও না? মা আমরা তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, এক ফোঁটা সময় পাইনি বাইরে বেরোনোর। বাইরে কি করছে না করছে এটা আমরা কি করে জানতে পারবো? জানার সেরকম ইচ্ছে থাকলে তবেই না জানতে পারবে। যাকগে, ওইসব কথা বাদ দাও, এই কাপড় কটা এক্ষুনি কেচে মেলে দিয়ে এসো। আর ওরা কিছু জামা কাপড় বের করে দিচ্ছে, সেগুলো আয়রন করে রেখো। এই বলে রেখা দেবী তাদের ঘাড়ে এই কাজগুলো চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে নিজের ঘরে চলে যান।
3 দিন অক্লান্ত পরিশ্রম করে রেখাদেবীর 2 বৌমা অনিতা এবং রানু পরিশ্রান্ত হয়ে যায়। বিট্টু এবং ছোটন চলে যাওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর 2 দিন বেশ ভালোভাবেই কেটে যায়। একদিন বিকেলে চা খেতে খেতে অনিতা রানুকে বলে, রানু, আজ প্রায় 6-8 মাস হয়ে গেল আমরা কোথাও বাইরে বের হইনি। কাল তো রবিবার আছে, এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, এক কাজ করলে হয় না? তুমি নিশ্চয়ই বাইরে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলছো দিদি। আমি তো এক পা রাজি। ঘরে বসে বসে কাজ করে একঘেয়েমি এসে গেছে। এখন সবাই বাইরে পিকনিক করতে চায়। ওদের 2 ভাইকে বলে আমরাও যদি কালকে পিকনিক করি তাহলে খুব মজা হবে বলো। আজ রাতে আটা মেখে সবজি কেটে সব রেডি করে রাখবো। কাল ভোর ভোর উঠে লুচি আলুর দম সব তৈরি করে নিয়ে একটু সকাল সকাল বেরিয়ে পড়বো। ভাবছি চিড়িয়াখানার দিকটা ঘুরে আসবো। পিকনিকও হয়ে যাবে, চিড়িয়াখানাও ঘোরা হয়ে যাবে। আমার তো ভেবেই আনন্দে নাচতে ইচ্ছে করছে। কতদিন পর আমরা বাইরে বেরোবো। আজ রাতে তো আমার ঘুমই ধরবে না আর। সন্ধ্যাবেলা অনিতা এবং রানুর স্বামী অলোক ও রতন বাড়ি ফিরে আসার পর তারা তাদের পিকনিকের কথা বলে। সবকিছু শুনে অলোক বলে, ঠিক আছে, তোমাদের যখন তাই ইচ্ছা তাহলে চলো কালকেই। আজ এমনিতেই ফেরার সময় গাড়ি সার্ভিস করে এনেছি, আর ট্যাঙ্কেও পেট্রোল ফুল আছে, কোনো সমস্যাই নেই। তোমরা মাকে এই কথাটা বলেছো তো? মা রাজি আছে? না না, মাকে এখনো কিছু বলিনি। তোমরা রাজি হলে তবেই তাকে বলবো, এরকমই ভেবে রেখেছি। ঠিক আছে, চলো মায়ের কাছে, আমি মাকে গিয়ে সবকিছু বলে দেখছি। এরপর তারা 4 জনে মিলে রেখাদেবীর ঘরে যায়। রেখাদেবী তখন টিভি চালিয়ে তার ফেভারিট সিরিয়াল দেখছিল। সবাইকে এভাবে একসঙ্গে আসতে দেখে তিনি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করেন, আরে কি ব্যাপার, তোমরা 4 জন এইভাবে হঠাৎ আমার ঘরে? কিছু হয়েছে নাকি? মা, কালকে আমাদের অফিসে ছুটি চালু হচ্ছে, চলো না আমরা সকলে মিলে একটু পিকনিক করে আসছি। অনেকদিন তো বাইরে কোথাও বেড়ানো হয়নি, তাই ভাবছি এই বাহানা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ঠান্ডায় পিকনিক? না বাবা না, ও আমার দ্বারাই হবে না। তোরা যা, বৌমাদেরকে বলে রাখ আমার জন্য যেন খাবার করে রেখে দিয়ে যায়। মা, তুমিও তো কতদিন হলো বাইরে বেরোওনি, তুমিও চলো না আমাদের সঙ্গে, একটু ঘুরে ঘুরে আনন্দ করে আসবে। হ্যাঁ মা, আপনিও চলুন না, বেশ আনন্দ হবে। না মা, তোমরা যাও, আমি বুড়ো মানুষ, এই ঠান্ডায় বেরোলে আমার কষ্ট আরও বাড়বে। তোমরা 4 জন বেরিয়ে এসো, আর দেখো বেশি রাত করো না যেন, পরের দিন সকালে আবার অফিস আছে তো। রেখাদেবীর ঘর থেকে বেরিয়ে এসে অনিতা এবং রানু রান্নাঘরে চলে যায়। তারা খুশি খুশি সমস্ত কাজকর্ম সেরে ফেলে। পরের দিন ভোরবেলা উঠে সব খাবার তৈরি করে রেডি হয়ে যায়। রেখাদেবীর কাছে বিদায় নিয়ে তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর অনিতা যে গেট খুলে বাইরে বেরোতে যাবে, অমনি দেখে গেটের বাইরে পুলকবাবু নামে একজন বয়স্ক লোক, 2টি ছেলে, তাদের 2টি বউ ও 2টি নাতি নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এত লোককে একসঙ্গে দেখে অনিতা অবাক হয়ে যায় এবং তাদেরকে বলে, হ্যাঁ বলুন, আপনারা কারা? এখানে কিছু দরকার আছে? আমি হচ্ছি পলুক, তোমার শ্বশুর পচাদা, আমার খুড়তুতো দাদা। আমরা গ্রাম থেকে আসছি। বৌদি কোথায়? বৌদিকে একটু ডেকে দাও না। আপনি বাবার গ্রাম থেকে আসছেন? তো বাবার মুখে তো আপনার কথা কখনো শুনেনি। আচ্ছা দাঁড়ান, মাকে ডেকে দিচ্ছি। এরপর অলোক রেখাদেবীকে সেখানে ডেকে আনে। রেখাদেবী পুলকবাবুকে দেখে বলেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে বৌদি, আমি পচাদার খুড়তুতো ভাই পলু। ছোটবেলায় আমরা জেঠিমার কাছে একসঙ্গে মানুষ হয়েছি। পচাদা আমাকে খুব ভালোবাসতো। বড় হয়ে পচাদা শহরে চলে আসলো, আর আমি গ্রামেই রয়ে গেলাম। মারা যাবার আগে কত চিঠি লিখেছি একবার আসার জন্য। সে সময় আমারও অনেক ব্যস্ত ছিলাম, আর অনেক ঝামেলার মধ্যেও ছিলাম, তো তাই আর আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তা হবে হয়তো। ওনার তো কত আত্মীয় স্বজন, আমি তো একবারও গ্রামে যাইনি, তাই আপনাদের সঙ্গে ভালো করে আলাপ পরিচয়ও হয়নি। আপনি যখন ওনার আত্মীয়, তখন আমারও আত্মীয়। মারা যাওয়ার আগে উনি গ্রামের কথা বারবার বলতেন। খুব ইচ্ছে ছিল শেষ জীবনটা গ্রামে কাটাবেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছার আগে কি মানুষের হাত চলে? সে কথাই তো বলছি বৌদি। দেখুন না, আমারও তো বয়স হয়েছে, তাই জন্যই তো সপরিবারে আপনার দরবারে এলাম। ভাবলাম এই কটা দিন আমার দাদার পরিবারের সঙ্গে কাটিয়ে মনের সাধটা পূরণ করে নি। আরে এতে বলার কি আছে, আপনারা আমার পরম আত্মীয়। আপনাদের যতদিন খুশি আপনারা এই বাড়িতে থাকুন, আমার কোনোই আপত্তি নেই। আমি চেষ্টা করব আমার তরফ থেকে আত্মীয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। এমন সময় পুলকবাবুর বড় ছেলে সন্তু বলে, বাবা, ট্যাক্সি ড্রাইভার এখনো দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বৌদি, বড় ছেলেটার নাম কি যেন? ওকে বলো তো ট্যাক্সি ড্রাইভারের ভাড়াটা মিটিয়ে দিতে। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে নি। হ্যাঁ নিশ্চয়ই, সে আবার বলতে। এই অলোক, যাও বাবা, গিয়ে ভাড়াটা মিটিয়ে দিয়ে এসো।
রেখা দেবীর কথা শুনে অলোক ট্যাক্সি ড্রাইভারের ভাড়াটা মেটাতে চলে যায়। এদিকে তাদেরকে ভালো করে একবার দেখে পুলকবাবু বলেন, এ কি ছেলে বৌমা সবাই মিলে কি বাইরে বেরোচ্ছিল নাকি? সবাই দেখছে তৈরি আছে। এই মানে ওরা একটু বাইরে বেরোবে ভাবছিল আর কি। ও কোনো ব্যাপার না, ওরা পরে একদিন যাবে ক্ষণে। বড় বৌমা ছোট বৌমা যাও, তোমরা জামা কাপড় পাল্টে ফেলো, আর এনাদেরকে কি লাগবে না লাগবে একটু দেখে নাও, আর চটপট করে ব্রেকফাস্টও করে নাও। চোখের সামনে এত কিছু ঘটে যাওয়ার পর অনিতা এবং রানু পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে রেখা দেবীর কথায় তারা সম্মতি ফিরে পায় এবং চুপচাপ রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে রানু কাঁদতে শুরু করে এবং বলে, কপাল কপাল, বুঝলে দিদি, এই সব আমাদের পোড়া কপাল। তা না হলে এত বছর পর হঠাৎ করে কোথা থেকে রাবণের পাল এসে জুটে বসলো। তুমি গুনে দেখেছো দিদি কতজন এসেছে টোটাল? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। আর এক মুহূর্ত এদের সঙ্গে কাটানোর আমার কোনো ইচ্ছা নেই। মা কিভাবে পাল্টি খেয়ে গেল দেখ, ওদের দেখে একদম গদগদ করে কেমন আপ্যায়ন করতে লেগে গেল। আমরা এত কষ্ট করে ভোর ভোর থেকে উঠে সব তৈরি করেছি, সে ব্যাপারে তো ওনার কোনো হুঁশই নেই। তুমি মায়ের কথা বলছো? মা যদি আমাদের ব্যাপারে একটু ভাবতেন তাহলে কি আমাদের এত কষ্ট থাকতো? ওনার কাছে তো ওনার অতিথিরাই আপন, আমরা তো ওনার বাড়ির কাজের লোক মাত্র। আমাদের টিফিনগুলো বের করে নে, যা খাবার আছে তা দিয়ে ওদেরকে এখন দিয়ে দিই। তারপর আমাদের আটা মেখে রুটি পরোটা বানাবো। তুই একবার যা তো, ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, আর বিছানাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিয়ে আয়। আমি রান্নার দিকটা দেখছি। অনিতার কথা মতো রানু, পুলকবাবু এবং তার দুই ছেলে সন্তু ও অন্ত এবং দুই বৌমা ঋতু ও মধুর জন্য দুটো গেস্ট রুম ঝেড়ে পরিষ্কার করে দেয়। এরপর সে পুলকবাবুর জন্য একটি ঘর পরিষ্কার করে তাদের ডাকতে নিচে নেমে আসে। কিন্তু নিচে নেমে এসে দেখে তারা কেউ সেখানে নেই। তখন রেখা দেবী বলেন, সন্তু অন্তত ছেলে বৌমাদেরকে নিয়ে উপরে গেল, দেখো ওখানেই আছে ওরা। রানু উপরে উঠে গিয়ে দেখে সন্তু অন্তু তাদের দুই বউ ও ছেলে মেয়েদেরকে নিয়ে অনিতা এবং রানুর ঘরে আরাম করে বসে আছে, আর ছেলে দুটো দুই ঘরে দৌড়াদৌড়ি করছে। রানু নিজের ঘরে ঢুকে অন্তু এবং তার বউকে বলে, এ কি তোমরা এখানে কেন? তোমাদের জন্য তো গেস্ট রুম পরিষ্কার করে রেখেছি, চলো তোমরা ওখানেই যাবে। এটা আমার আর রতনের রুম। আচ্ছা, তাতে কি হয়েছে বৌদি? এই রুমালটা থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই বিছানাটা খুব নরম, আর এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে, আর ঘরটাতে এত বড় টিভিও রয়েছে। আমরা এই ঘরটাতেই থাকবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাতেই আমরা থাকবো। আমার এই ঘরটা বেশ পছন্দ হয়েছে। এখানে তো রুম হিটারও রয়েছে, বেশ আরাম করে থাকা হবে। আর বৌদি, আমার খাবার তুমি এখানেই দিয়ে যাও। কাল দুপুরে বেরিয়েছিলাম, খুব ক্লান্ত লাগছে, আর তাছাড়া এত ঠান্ডাতে আর নিচে নামতেও ইচ্ছা হচ্ছে না। এরপর রানু নিজের ঘর থেকে বেরিয়ে অনিতার ঘরে উঁকি মারে এবং সেখানে দেখে সন্তু নিজের বউ ও মেয়েকে নিয়ে জোরে টিভি চালিয়ে বিছানার উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে। সবকিছু দেখে সে ছুটে রান্নাঘরে আসে এবং হাঁপাতে হাঁপাতে বলে, দিদি, আমার মাথার আর কাজ করছে না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। এসব কি হচ্ছে? এরা কোথা থেকে এলো আর এসে আমাদের ঘরে এরকম কবজা করেছে কেন? আরে কি হয়েছে? তুই এভাবে বলছিস কেন? আমাদের বাড়িতে তো বছরে 365 দিনই আত্মীয় কুটুম থাকে, আর এতে নতুন কি আছে? নতুন কি আছে? যাও গিয়ে নিজের চোখে দেখে এসো। নিজেদের ঘরের দশা কি হয়েছে দেখো। আমার তো চোখ ফেটে জল বের হচ্ছে। কি হয়েছে একটু পরিষ্কার করে বল দেখি। তোমার কথা মতো আমি 3টে গেস্ট রুম খুলে পরিষ্কার করে দিয়ে এলাম। এসে দেখি কি দুই ভাই দুই বউকে নিয়ে আমাদের রুমগুলোতে গিয়ে কবজা করে বসে আছে, আর জোরে টিভি চালিয়ে দিয়ে বিছানায় পা মেলে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। সে কি? ওগুলো তো আমাদের পার্সোনাল রুম, ওখানে গেস্ট এসে থাকবে কেন? তুই ওদেরকে গেস্ট রুমে যেতে বলিসনি? বলিনি। আবার বলতে ওরা কি বললো শুনবে? বললো এই ঘরগুলো বেশ আরামের, এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, রুম হিটার রয়েছে, বিছানা ভালো, টিভি আছে, আমরা এই রুমগুলো ছেড়ে যাব না। কি ধরনের মানুষেরা? যার বাড়িতে এসেছে তাকে এভাবে বলছে? আর শোনো না, ওনাদের ইচ্ছা ওনাদের খাবার যেন ওনাদের ঘরে দিয়ে আসা হয়। ওনারা আর কষ্ট করে নিচে নেমে আসতে পারবেন না। ওরা কি এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট মনে করেছে যে খাবার অর্ডার করলেই রুম সার্ভিস পাবে? আর আমাদের নিজেদেরকে চাকর মনে করেছে নাকি? সেরকমই কিছু মনে করে নাও দিদি। এখন মাকে এসব বলতে গেলে মা উল্টে আমাদেরকেই বকে দেবেন, বলবেন অতিথি এলেই তোমাদের মুখগুলো ঝুলে যায়, এসব কাজ না করার ফিকির তোমাদের। ওরা কি এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট মনে করেছে যে খাবার অর্ডার করলেই রুম সার্ভিস পাবে? আর আমাদের নিজেদেরকে চাকর মনে করেছে নাকি? সেরকমই কিছু মনে করে নাও দিদি। এখন মাকে এসব বলতে গেলে মা উল্টে আমাদেরকেই বকে দেবেন, বলবেন অতিথি এলেই তোমাদের মুখগুলো ঝুলে যায়, এসব কাজ না করার ফিকির তোমাদের।
ছাড়ো, তুমি খাবার রেডি করে দাও, আমি ওদের ঘরে খাবার দিয়ে আসছি। এরপর রানু সবার রুমে খাবার দিয়ে আসে। রানু তাদের ঘরে খাবার দিয়ে তাদেরকে বলে, দাদা বৌদি, এখানে টেবিলে খাবার দিয়েছি, তোমরা বাচ্চাটাকে নিয়ে খেয়ে নাও। আমার ভীষণ শীত করছে, আমি কম্বল থেকে বেরোতে পারছি না, খাবারটা একটু এখানে দিয়ে গেলে ভালো হতো। অন্দুর কথা শুনে তার ছেলে রকি বিছানায় লাফাতে লাফাতে বলে, এই বিছানাটা খুব নরম, আমি এই বিছানায় বসেই খাবো। দেখো দেখি, যেমন বাপ তার তেমনই ছেলে, বাড়িতে ওদের একই কথা, বিছানা ছাড়া ওরা থাকতেই পারে না। আর এই শীতকালে তো যতই বলবো কোনো মতেই বিছানা ছেড়ে নামবে না। আমারও হাতে পায়ে খুব ব্যথা করছে গো বৌদি, তুমি এক কাজ করো, খাবারগুলো এখানেই দিয়ে যাও। তাদের কথা শুনে রানু খুবই বিরক্ত হয়, কিন্তু সে তাদের মুখের উপরে কিছুই বলতে পারে না। সে রাগে রাগে খাবারগুলো বিছানায় দিয়ে দুর্দাম করে পা ফেলে নিচে চলে যায়। এদিকে অলোক এবং রতনের অফিসে গিয়ে পুলকবাবু অফিসে প্রবেশ করতে গেলে গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে বলে, এই যে বাবু, আপনি কোথায় যাবেন? কারোর সঙ্গে এখানে দেখা করতে এসেছেন নাকি? অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? অ্যাপার্টমেন্টে আবার কি? আমার যখন খুশি আমি আসতে পারি, তুমি বলার কে? দারোয়ান, সামনে থেকে সরে যাও বলছি। বিনা অ্যাপয়েন্টমেন্টে কেউ এখানে ঢুকতে পারবে না। আগে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। কে কি কার সঙ্গে দেখা করতে এসেছেন তা আগে ভালো করে জানান, তবেই আমি ভিতরে ঢুকতে দেব। এই যে দারোয়ান, তুমি এখানে ঠিকঠাক ভাবে ডিউটি দিচ্ছ না, তোমাকে তো দেখছি চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু দারোয়ানের তো কোনো চেয়ারের দরকার হয় না। আপনি কে আর আপনি আমাকে এইভাবে বলছেন কেন? এটা আমাদের অফিস, এখানে কিভাবে ডিউটি দেব না দেব ওটা আমাকে আর বোঝাতে আসতে হবে না। আর বলিহারি, আপনাকে কে ওস্তাদি দেখাতে বলেছে? এই বেটা দারোয়ান, তোর তো সাহস কম না? এই অফিসের মালিক কে জানিস? সে আমার ভাইপো, সেই অর্থে অফিসের আমিও মালিক, আর তুই মালিকের সঙ্গে এইভাবে কথা বলছিস? আজকেই তোর চাকরি শেষ করে ছাড়বো, দাঁড়া, মাইনে গন্ডা বুঝে নিয়ে কেটে পড়ে এখান থেকে। আরে কে আপনি বলুন তো, কোথায় থেকে এসেছেন আর সেই থেকে আবল তাবল বকেই যাচ্ছেন? আমি দারোয়ান বলে কি আমার একটা মান সম্মান নেই নাকি? এই অফিসে আমি 30 বছর চাকরি করছি, আজ পর্যন্ত আমাকে কেউ এইভাবে কথা বলতে পারেনি। এমনকি বাবু আমাকে কাকা বলে সম্মান দেয়। ওরে বাবা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিস আর কাজে কমে মন নেই, তার উপরে বেয়াদবি হচ্ছে। তোর খুব জোর হয়েছে দেখছি, দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে পুলকবাবু দারোয়ানের গলা ধরে তাকে টানতে টানতে নিচে নিয়ে যান। নিচে নেমে দারোয়ানের সঙ্গে পুলকবাবুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এসব দেখে রাস্তা এবং অফিসের সবাই অফিসের সামনে ভিড় করে দাঁড়ায় এবং এই খবর অলোক এবং রতনের কানে যায় ও তারা ছুটে আসে। এসে তারা দেখে যে দারোয়ানের নাক থেকে রক্ত বেরোচ্ছে আর পুলকবাবুর জামার একটি হাত ছিঁড়ে গিয়েছে। অলোক এবং রতনকে সামনে দেখে দারোয়ান হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে, বাবু বাবু দেখুন না, এই লোকটা আমায় মেরে পুরো দাঁত ভেঙে দিয়েছে। আমি শুধু জিজ্ঞাসা করেছি যে আপনার অ্যাপার্টমেন্ট আছে কিনা, তাতেই কি মেজাজ আমাকে যা ইচ্ছা তাই করে অপমান করলো। আমাকে আবার বলছে চাকরি থেকে ছাঁটাই করে দেবে। ঠিক বলেছি, এবারটা দারোয়ান বসে বসে ঘুমোয়। বাবা অমল, ওকে এক্ষুনি বিদায় কর, এরকম লোক দিয়ে অফিসে দারোয়ানগিরি হবে না। এর থেকে তো আমাদের অফিসের ভোলা ময়রা খুব ভালো ডিউটি দিতে পারে। ও পলক কাকা, আপনাকে অফিসে আসতে কে বলেছে? যাও, আপনি এখন বাড়ি যান। এই যে সুনীল, তুমি দারোয়ান কাকাকে নিয়ে হসপিটালে যাও, তাকে ভালো করে মরমপট্টি করে দিও। এ কি বাবা, আমি তো এইমাত্র এলাম, এখন তোমার অফিসটা ভালো করে ঘুরে দেখি কেমন কাজকর্ম করছো, দাদার ব্যবসাটা কেমন সামলাচ্ছ তা দেখে নিতে হবে না? সবকিছু ঘুরে ঘাড়ে দেখে শুনে তবে যাব। এই বলে পুলকবাবু কারো দিকে না তাকিয়ে সোজা অফিসের ভিতরে প্রবেশ করেন। এরপর তিনি সবার টেবিলে গিয়ে সবাইকে বিরক্ত করতে শুরু করেন। এদিকে রান্নাঘরে গিয়ে রানু নিজের মনে গজগজ করতে থাকে। তখন অনিতা তাকে জিজ্ঞাসা করে, কি হলো রে রানু, তুই এভাবে গজগজ করছিস কেন? আবার কোনো নতুন ফরমাশ এলো নাকি? শুনতে চাও কি হয়েছে? শুনলে তো তোমার মাথা আরো বেশি গরম হয়ে যাবে। ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে ওরা তো কোনো রাজমহল থেকে এসেছে। আমি টেবিলে খাবার দিয়ে এলাম, ওনাদের পছন্দ হলো না, ওনারা বিছানায় বসে বসে খাবার খাবেন। কি, এটা কি বলছিস? ওদেরকে মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? বিছানায় বসে খাবার খাবে? তুই কি ওদেরকে বিছানাতেই খাবার দিয়ে এলি নাকি? আমি বাধ্য হয়ে দিয়ে এসেছি, এছাড়া তো আর কোনো উপায় ছিল না বলো। ওদের কথা না শুনলে মা তো এক্ষুনি আমাদের উপরেই চেঁচাবেন। যা পারে হোক, যে আমি আজকে একটা উপায় বের করেই ছাড়বো। ওরা কি আমাদের বাড়িটাকে মগের মূল্য পেয়েছে নাকি যে এত নোংরামো করছে? দাঁড়া, আমি এক্ষুনি তোর দাদাকে ফোন করছি, যা হোক একটা উপায় বার করুক, নাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। এই বলে অনিতা অলোককে ফোন লাগায়। ফোন ধরে অলোক বলে, হ্যালো অনিতা, আমি এক্ষুনি তোমাদেরকে ফোন করতে যাচ্ছিলাম। দেখো না অফিসে কি কাণ্ড হয়েছে। কেন, ওখানে কি হয়েছে? পুলক কাকা আবার অফিসে এসেছে।
এখানে সেখানে ঘুরে ঘুরে বহুত গন্ডগোল করছে। আবার তো মেরে দারোয়ানের নাকও ফাটিয়ে দিয়েছে। ওদিকে আবার সমস্ত স্টাফের টেবিলে গিয়ে গিয়ে ঝগড়া লেগে যাচ্ছে। মোটে বাড়িতে যেতে চাইছে না। কি যে করি এখন কি জানি। সে কি, কিন্তু ওনাকে অফিসের ঠিকানা কে দিল? এখন কি হবে তাহলে? তুমি আর ভাই কোনো রকমে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। আরে উনি বুঝলে তো তবে বোঝাবো। আমার মনে হচ্ছে মায়ের কাছ থেকে অফিসের ঠিকানা জোগাড় করে এখানে এসেছে। এখন যে একে কি করে বুঝিয়ে ঘরে পাঠাই সেটাই আমি ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাছে যাচ্ছি। মাকে গিয়ে বলি, দেখি উনি কি উপায় বের করেন। এরপর অনিতা রেখা দেবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে রেখা দেবী বলেন, আসলে উনি গ্রামের মানুষ তো, তাই সাদা সরল ভেবে এইসব করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফোন করে ওনাকে ডেকে নিই। এই বলে রেখা দেবী অলোককে ফোন করেন এবং পুলকবাবুর সঙ্গে কথা বলে তাকে বাড়িতে ডেকে নেন। তখনকারের মতো সমস্যাটা মিটে যায়। সুযোগ পেয়ে অনিতা রেখা দেবীকে অতিথিদের বিছানায় বসে খাবার ব্যাপারটাও বলে। এসব শুনে রেখা দেবী বলেন, তোমরা কি শুরু করলে বলো তো? ওদিকে একটা বয়স্ক মানুষ একটু অফিস দেখতে গেছে, তা নিয়ে আমার ছেলেরাও আমাকে 10 রকমের কথা শোনালো। তুমি কেন অফিসের ঠিকানা দিয়েছো, ইত্যাদি ইত্যাদি। আবার তোমরা এখানে শুরু করেছো যে তারা বিছানায় বসে খাচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন, এত বড় ডাইনিং টেবিল থাকতে তারা এখানে এসে আর খেতে পারছে না। এমনকি তাদেরকে ঘরে টেবিল চেয়ারও দেওয়া হয়েছে, তাতেও তো তারা খেতে রাজি নয়। ওনারা বিছানা ছাড়া খাবেন না। দেখো বৌমা, ওরা গ্রামের সাদা সরল মানুষ, এসব দেখেনি কখনো। ওদের একটু শখ গেছে বিছানায় বসে নরম গদিতে আরাম করে খাবে। এতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? যাও, একটু একটু কথায় নালিশ না করে ঘরে সমস্ত কাজকর্মে মন দাও। দুপুরে রান্নাবান্না কত দূর শুনি? শাশুড়ি মার এরকম জবাব শুনে অনিতা আর সেখানে দাঁড়ায় না। সে আবার রান্নাঘরে ফিরে যায় এবং কাজে মন দেয়। দুপুরবেলা অতিথিরা সবাই স্নান করে, কিন্তু কেউ তাদের নিজেদের জামা কাপড় ধুয়ে শুকনো করতে দেয় না। স্নান করে সবাই ডাইনিং টেবিলে জড়ো হয় এবং রেখা দেবীকে বলে, জেঠিমা, এখানে তো কোনো পুকুর ঘাট কিছুই খুঁজে পাচ্ছি না। তোমার বৌমার তো পুকুর ঘাট ছাড়া কাপড় কাচতেই পারে না। তুমি একটু তোমার বৌমাদের বলে দেবে আমাদের সব কাপড়গুলো একটু ভালো করে কেচে কুচে দিতে। ওসব আর বলতে হবে না, তোমরা আমাদের অতিথি। আমার বাড়ির বৌমারা ওইসব করে নেবে, তোমরা নিশ্চিন্তে থাকো বাবা। এই বলে রেখা দেবী অনিতা ও রানুকে বলে, কই গো বৌমারা, চটপট করে খাবারগুলো বেড়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর শোনো, মাছের মাথা দুটো সন্তু আর অন্তুকে দিও, আর বড় চাকাগুলো বৌমাদেরকে দিও। তোমার পুলক কাকা তো আবার বড় মাছ খেতে চায় না, তার জন্য ছোট মাছ রান্না করেছো তো? হ্যাঁ মা, সবই করা হয়েছে। ওনাদের বসতে বলুন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি সবাইকে ভালো করে খাইয়ে দাও। ছোট বৌমা, তুমি যাও, উপরের বাথরুমে ছেলেপুলেদের সব জামা কাপড় পরে রয়েছে, ওগুলোকে কেচে তাড়াতাড়ি রোদে শুকনো করতে দাও। বেলা পড়ে গেলে আবার কাপড়গুলো শুকনো হবে না তো। কি আমি একা এত কাপড় কাচবো? এরা তো 7 জন রয়েছে, 7 জনের কাপড় বড় গামলা 2 গামলা হয়ে যাবে। তাতে কি হয়েছে? তোমাদের মতো বয়সে আমি কত পরিশ্রম করেছি জানো? এখন চুপচাপ যাও, ওনারা শুনে নিলে আবার খারাপ ভাববেন। রানুর আগে ফুঁসতে ফুঁসতে সবার কাপড় কাচতে চলে যায়। সবাইকে খাইয়ে 2 জায়ের খেতে খেতে বিকেল 5টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে তারা থালা বাসন ধুয়ে ডাইনিং হলে একটু বসতে আসে। তারা সোফায় বসা মাত্রই পুলকবাবু বলেন, বৌমা, এসো এসো, তোমাকেই খুঁজছিলাম। বলি একটু কড়া করে চা করে দাও তো দেখি। সেই দুপুরে ভাত খেয়েছি, এখন খাবার হজম হয়ে গিয়েছে। এখন একটু চা না হলে আমার মাথাটা আবার ধরছে, তাই একটু তাড়াতাড়ি করে দাও তো দেখি। পুলকবাবুর কথায় সাই দিয়ে রেখা দেবী বলেন, তাহলে আমাকেও 1 কাপ চা দিও বৌমা। আর সন্তু অন্তু ওদের ছেলে বউদেরকে না হয় কফি করে দাও, এই ঠান্ডায় কফি খেতে ওদের বেশ ভালো লাগবে। তাদের কথা শুনে অনিতা এবং রানু একে অপরের দিকে চাওয়াচুয়ি করতে থাকে এবং সেখান থেকে উঠে চলে যায়। দুজনের মুখে কোনো কথাই নেই। তারা চুপচাপ চা কফি ইত্যাদি বানিয়ে সবাইকে দিয়ে দেয় এবং গেস্ট রুমে গিয়ে দরজা লক করে শুয়ে পড়ে। মাত্র 10 মিনিট হলো তাদের ঘুম ধরেছে। এমন সময় কে যেন তাদের দরজার কড়া ধরে জোরে জোরে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর তারা রেখা দেবীর গলা শুনতে পায়, বৌমা, ও বৌমা, তোমরা কি ঘরে ঘুমাচ্ছ নাকি? বলি তোমাদের কি কাণ্ড জ্ঞান বলো তো? সন্ধ্যা হয়ে এলো, অতিথিদের টিফিন খাবারের কিছু একটু ব্যবস্থা করো। শোনো, অনেকদিন হয়ে গেল বাড়িতে সেরকম তেলে ভাজা হয়নি। তোমার পুলক কাকা বা তেলে ভাজা খেতে খুব পছন্দ করেন, ওনার জন্য বেগুনি আর বাচ্চাদের জন্য একটু সিঙ্গাড়া বানাও। রেখা দেবী যখন এমন করে বলছিল তখন অন্তু সেখানে আসে এবং বলে, জেঠিমা, আমি কিন্তু তেলে ভাজা খাবো না। আমার জন্য বরং একটু লুচির ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বৌমা কই গো, দরজাটা খুলবে তো? এভাবে রেখা দেবী দরজার বাইরে ডাকাডাকি করতে থাকে, কিন্তু অনিতা বা রানু কেউই সাড়া দেয় না। অনেক ডাকাডাকি করার প্রায় আধ ঘন্টা পর অনিতা এবং রানু তাদের বিছানা ছেড়ে ওঠে ও দরজা খোলে।
তাদেরকে এভাবে দেখে রেখা দেবী বিরক্তির সুরে বলেন, এসব কি বৌমা? আমরা কখন থেকে তোমাদেরকে ডাকছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? তোমাদের তো দেখে দেখে আমার গলা শুকিয়ে গেল। তোমাদের কি ঘুম গো? তোমরা তো দেখি কুম্ভকাণ্ডকে হার মারাবে। একই সারাদিনের পরিশ্রম তার উপরে ঘুমের ব্যাঘাত ঘটায় রানুর মেজাজ খুব খারাপ হয়েছিল। তাই সে ৭-৫ না ভেবে উত্তর দেয়, সে যা বলেছ, আমরা কুম্ভকর্ণকে ঘুমাতে হার মানিয়ে দেব, আর তোমরা খাওয়াতে। যেদিন থেকে এসেছো খাওয়ার তোর বিরামই দেখছি না। দেখেছি কাকিমা, তোমার বৌমা আমাকে খাবার খোটা দিচ্ছে। এইভাবে খাবারের খোটাকে এ বাড়িতে থাকতে আমরা পারবো না। আজকে আমরা এ বাড়ি ছেড়ে চলেই যাবো। এসব কি কথা বৌমা? তোমরা আমার বাড়ির বউ হয়ে অতিথিদেরকে এত কথা শোনাচ্ছ? আমি তোমাদেরকে এত বছর ধরে এই শিক্ষা দিয়েছি? ছি 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 ছি, আমার এতদিনের পরিশ্রম, এত সুনাম সব মাটিতে মিশিয়ে দিলে তোমরা। আজ তোমাদের জন্য এই অতিথিদের সামনেই আমার মাথা নত হয়ে গেল। এতক্ষণ ধরে অনিতা সবকিছুই শুনছিল। রেখা দেবী শেষ কথায় সে আর ধৈর্য রাখতে পারে না এবং জবাব দেয়, আমি বিয়ে হয়ে এসেছি 10 বছর হয়ে গেল মা। 10 বছরে একটা এমন কাজ নেই যেটা আমি শুনিনি। আর আজ এই ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে পড়লাম বলে এত কথা শুনতে হলো? আপনার মাথা নত হয়ে গেল? দেখো বৌমা, তিলকে তাল করো না। আমি এখন এত লোকের সামনে তোমার সাথে ঝগড়া করতে আসিনি। এখন যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমাদের সন্ধ্যার টিফিনের ব্যবস্থা করে উদ্ধার করো। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যান। আর দেখা দেখি তার পিছন পিছন সন্তুও চলে যায়। এভাবেই আরো 2 দিন কেটে যায়। একদিন দুপুরবেলা রানু তাদের ডাইনিং হলটা পরিষ্কার করছিল। সেখানে অন্তু এবং সন্তুর ছেলে মেয়ে দুজনেই ক্রিকেট খেলছিল। রানু তাদেরকে সেখানে ক্রিকেট খেলতে বারণ করে, কিন্তু তারা রানুর কথা শোনে না। কিছুক্ষণ পর সন্তুর ছেলে গোগল তার বোন টুসির উপরে রাগ করে ব্যাটটিকে টিভির স্ক্রিনে ছুঁড়ে মারে এবং সঙ্গে সঙ্গে টিভিটি দেওয়াল থেকে আছড়ে পড়ে ও চুরমার হয়ে যায়। এসব দেখে রানু রেগে গিয়ে বলে, এ কি করলে তোমরা? তোমরা ব্যাটটাকে ছুঁড়ে টিভিটাকে ভেঙে দিলে? কি ডাকাত ছেলে রে বাবা! দাঁড়াও, এক্ষুনি আমি সবাইকে ডাকছি। তোমাদের আচ্ছা করে মার দিতে হবে। রানুর কথা শুনে গোকুল তাকে মুখ ভেঙচি দিয়ে বলে, কাকিমা, তুমি আমার সঙ্গে গরম দেখিয়ে কথা বলবে না। তুমি আমাকে মার খাওয়াবে? কি প্রমাণ আছে যে আমি টিভিটা ভেঙেছি? এটা তো তুমিও করতে পারো। কি মিথ্যেবাদী ছেলে রে বাবা! এত বড় মিথ্যে কথা বলতে তোর বাঁধলো না? তোর বাবা মা কি তোকে এই শিক্ষা দিয়েছে? দাঁড়া, এক্ষুনি তোর মজা বোঝাচ্ছি। এই বলে রানু চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে রেখা দেবী সহ বাকিরা সেখানে এসে উপস্থিত হয়। ডাইনিংয়ে তার শখের টিভি ভেঙে পড়ে আছে দেখে রেখা দেবী আঁতকে ওঠেন এবং বলেন, এ কি, আমার এত দামি টিভিটা কে ভাঙলো? কি করে হলো এটা? রানু এই প্রশ্নের জবাব দিতে যাচ্ছিল এমন সময় গোগল বলে ওঠে, ওই কাকিমা ঘর পরিষ্কার করতে করতে টিভিটা ভেঙে ফেলেছে, আর আমাদেরকে বলেছে যে আমরা যদি কাউকে কিছু বলি তাহলে আমাদেরকে অন্ধকার ঘরেতে বন্ধ করে দেবে। মিথ্যে মিথ্যে বলছে এই ছেলেটা। কি মিথ্যেবাদী ছেলে তোমার সন্তুদা! ওরা নিজেরা খেলতে খেলতে ব্যাটটাকে ছুঁড়ে টিভির দিকে মারলো, আর তখনই টিভিটা ভেঙে চুরমার হয়ে গেল। উল্টে আমাকে গরম দিয়ে বলছে যে কি প্রমাণ আছে যে আমরা ভেঙেছি। কি দস্যু আর মিথ্যেবাদী ছেলে তোমার! বৌদি, তুমি এইভাবে বলো না। আমি আমার ছেলেকে ভালোভাবে জানি। আমার ছেলে কখনোই মিথ্যে কথা বলে না। ওই কাজটা তুমিই করেছো, আর ওর নামে দোষ দিয়ে কিছু লাভ আছে? দেখলে তো জেঠিমা, তোমার বৌমা আমাদেরকে তাড়ানোর জন্য কত প্ল্যান বের করেছে। আমাদের যদি তাড়িয়ে দিতে হয় তাহলে সত্যি কথা বলে বার করে দিলেই তো হয়। এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে কি লাভ আছে বলো? যেমন তুমি, তোমার ছেলেও তেমন। এবার বুঝেছি ও কেন এত মিথ্যে কথা শিখেছে। যেমন শিক্ষা পাবে তেমনই তো ছেলেরা মানুষ হবে। চুপ করো বৌমা, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ থেকে তোমার কথাবার্তা শুনছি। আমি চুপ করে আছি তার মানে এটা নয় যে তুমি যা মনে আসবে তাই বলে যাবে। একটা এত বড় দোষ করেছো, তার উপরে বাচ্চাদের ঘাড়ে এই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। মা, আপনি ওদের কথাতে বিশ্বাস করছেন? আমার উপরে একটু বিশ্বাস নেই আপনার? কি করে তোমাদেরকে বিশ্বাস করব বলো? যেদিন থেকে ওরা এসেছে সেই দিন থেকে তোমরা দুজনে ওদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আমি কি কিছু বুঝি না ভেবেছো? কিন্তু মা, থাক, আর তর্ক করো না বৌমা। একই এত বড় ক্ষতি করে ফেলেছো। আমার মন মেজাজ ভালো নেই। আমি একটু একা বসে থাকতে চাই। রেখা দেবীর কথা শুনে সবাই আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা রতন ফিরে আসতেই রানু তাকে বলে, এই তোমাদের এই অতিথিরা কবে যাবে বলো তো? আমার আর এক মুহূর্তে এদেরকে সহ্য হচ্ছে না। এদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। আমিও এদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছি। মাঝে এদের প্রতি এত খরচ করছে, এবার তো মনে হচ্ছে ব্যবসার সব টাকা এদের পিছনেই চলে যাবে। তা যাবে না,
আজকেই তো প্রায় লাখখানিক টাকা লোকসান করে দিল। কি এমন করেছি যে 1 লাখ টাকা লোকসান হয়ে গেল? সন্তুদার ছেলেটা কি ডান পিটে জানো? আজকে কি করেছে শোনো, ব্যাট ছুঁড়ে মেরে ডাইনিং এর টিভিটা ভেঙে ফেলেছে। আমি যেই বকাবকি করলাম অমনি আমার নামে মিথ্যা অপবাদ দিল। সবাইকে বলে আমি নাকি ঘর মুছতে গিয়ে টিভি ভেঙে ফেলেছি। তারপর আবার কি, সবাই বাচ্চাটাকে সত্যি ভাবলো। আর তোমার মা তো আমাকে যা ইচ্ছা তাই ভাবে কথা শোনালো। আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে বড় হয়ে ডাকাত হবে। যার বাবা মারা এরকম, তাদের ছেলে আর কি রকম হবে? এ তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে দেখছি। আচ্ছা, বাবা এত শান্ত ভদ্র ছিলেন, তার ভাইপো এমন হলো কি করে বলো তো? এবার তো আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যে এরা যা হোক করে বিদায় হলে বাঁচে। এদিকে অনিতা ও অলোককে সমস্ত ঘটনা বলে। অলোক মন প্রাণে অতিথিদের যাওয়ার দিন গুনছিল। পরের দিন সকালবেলা রেখা দেবীর বাড়িতে একজন কাপড় বিক্রি করতে আসে। রেখা দেবী সবসময় সেই কাপড় বিক্রেতার কাছেই শাড়ি কিনতেন। কাপড় বিক্রেতাকে দেখে সন্ধু আর অন্তু তাদের বউদেরকে ডাকে। দেখো জেঠিমা, কাপড়ওয়ালাকে দেখেছেন? তোমাদের যা যা পছন্দ তোমরা নিয়ে নাও। আমার জেঠিমার মন খুব বড়, উনি কিছুতে না বলে না। এই কথা শুনে রেখা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ বৌমারা, প্রথমবার আমার বাড়িতে এলে কাপড় নেবে না মানে? নাও মা নাও, তোমাদের যা পছন্দ তোমরা বেছে নাও। এদিকে দুই বউ মিলে 10টা করে 20টা শাড়ি তুলে নেয়। অনিতা এবং রানু দরজার আড়াল থেকে সমস্ত ঘটনাই দেখছিল। তাদের আর কিছু বলার ছিল না। কিছুক্ষণ পর রেখা দেবী রতনকে ডেকে বলে, বাবা রতন, কাপড়ওয়ালা কাকুকে 25,000 টাকা দিয়ে দাও, বাকিটা পরের মাসে দেওয়া হবে ক্ষণে। কি বললে? 25,000 টাকা? এত টাকা দিয়ে কি কিনেছি? কি কিনেছে না কিনেছে অত কৈফিয়ত তো আমি তোমাকে দিতে যাব না। যা বলছি শোনো চুপচাপ, টাকাটা দিয়ে দাও। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। 2-4 দিন পরেতে টাকাটা দেবো, ওদেরকে রবিবারে আসতে বলো। দুপুরবেলা সন্তু এসে রেখা দেবীকে বলে, জেঠিমা, বাড়িতে প্রত্যেকদিন একই খাবার ভালো লাগে না। আর তাছাড়া তোমাদের বৌমার হাতের রান্নার তেমন কোনো স্বাদ নেই। আজ না হলে অলোক আর রতন দাদের বলো আমাদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে। তুমি বললেই ওরা শুনবে। আরে এটা আবার কি কথা? দাঁড়া, আমি এক্ষুনি অলোককে বলছি, তুই সবাইকে রেডি হতে বল। এরপর রেখা দেবী অলোককে ডেকে বলেন, বাবা অলোক, তোর কাকুকে আর বাকি সবাইকে হোটেলে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে নিয়ে আয় তো। ওরা গ্রামের মানুষ তো, শহরে আবার কবে আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখন যখন এসেছে একটু ভালো করে ঘুরে যাক। আমরা কিন্তু 5 স্টার হোটেলে যাবো জেঠিমা। হ্যাঁ বাবা হ্যাঁ, 5 স্টার হোটেলেই নিয়ে যাবে তোমাদেরকে। এদিকে 5 স্টার হোটেলের কথা শুনে অলোকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কিন্তু কি বা করার ছিল তার। তারা তৈরি হয়ে বের হচ্ছিল, এমনই সময় কলিং বেল বেজে ওঠে। অনিতা গিয়ে দরজা খুলতেই মালতী কাকিমা নামে এক মহিলা তাদের বাড়িতে আসে এবং বলেন, বোমা, রতন বাড়িতে আছে, ওকে একটু ডেকে দেবে? হ্যাঁ কাকিমা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ভাইকে ডেকে দিচ্ছি। এই বলে অনিতা রতনকে ডেকে দেয়। রতনকে দেখে মালতী কাকিমা বলেন, রতন বাবা, আমার এই মোবাইলটা জলে পড়ে বন্ধ হয়ে গেছে, এখন কি করি বলো তো? কাকিমা, আমার মোবাইলের সিম টিম খুলে সব বার করে ফেলেছি। তুমি এটা এক্ষুনি চালের ডামে রেখে দাও তো। 24 ঘন্টা পর ডাম থেকে বের করে আমার কাছে নিয়ে আসবে, আমি ঠিক করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এই বলে মালতী কাকিমা হঠাৎ করে বাড়ির কুটুমদেরকে দেখেন এবং অবাক হয়ে বলেন, এ কি পুলকদা, তুমি এখানে? আর এরা কারা? তোমার ছেলে বৌমারা বুঝি? তোমাদের তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তোমরা এখানে কি করছো? কি, আমি এদেরকে চিনি না। আরে চিনি না মানে? এরা তো আমার কাকুর আত্মীয় হয়। কে, আপনি এদেরকে চেনেন? গ্রামে তো সবাই অনেকে পচা পচা বলেই ডাকতো, কেন কি হয়েছে? মালতী কাকিমার কথা শুনে আর কারোর কিছু বোঝার বাকি ছিল না। রেখা দেবী মাথায় হাত দিয়ে সোফার উপরে বসে পড়ে। রতন বিরক্ত হয়ে মালতী কাকিমাকে বলে, আমরা তাহলে এতদিন আপনার আত্মীয়কেই পুষছিলাম। 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বাড়িতে এসেছেন। কাকিমা, এবার দয়া করে ওনাদের আপনি নিয়ে যান। এদিকে পলাশবাবু, সন্তু এবং বাকিরাও লজ্জা পায় এবং পলাশবাবু বলেন, ওদি, এবার দেরি না করে আপনাদের বাড়ি নিয়ে চলুন। এই বলে সবাই ব্যাগপত্র গুছিয়ে মালতী কাকিমার পেছন পেছন তাদের বাড়িতে চলে যায়। এদিকে রতন এবং অলোক রেখা দেবীকে খুব বকাবকি করতে থাকে এবং বলে, দেখলে তো তোমার আত্মীয়তার নমুনা। 7 দিনে এদের পিছনে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এরা আমাদের আদৌ আত্মীয় কি না তাও তুমি খোঁজ খবর নেওনি, বাড়িতে থাকতে দিয়ে দিয়েছো। বাহ, খুব ভালো। মা, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান দেখছি 3 গুণ কমে গেছে। আজকে তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল দেখো। এরপর খবরদার, আর কাউকে যদি তুমি খোঁজ খবর না নিয়ে বাড়িতে ঢুকতে দিয়েছো তাহলে দেখবে। ছেলেদের কাছে ধমক খেয়ে রেখা দেবীর চোখে জল চলে আসে। তিনি আর তাদেরকে কিছুই বলতে পারে না, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন এবার সম্পূর্ণ দোষ তার নিজের ছিল।
কিন্তু এমন সময় তার দুই বৌমা তার দুই ছেলেকে বোঝায় এবং রেখা দেবীকেও সান্ত্বনা দেয়। রেখা দেবী তার বৌমাদের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। এরপর থেকে তারা অতিথিদের নিয়ে আর কখনোই সমস্যায় পড়েনি।